নমস্কার বন্ধুরা, আজ আপনাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রহীন। মাস তিনেক পরে কলিকাতার একটা বাসায় একদিন সকালবেলায় ঘুম ভাঙিয়া সতীশ বিছানায় এপাশ ওপাশ করিতে করিতে হঠাৎ স্থির করিয়া বসিল, আজ সে স্কুলে যাইবে না। সে হোমিওপ্যাথি স্কুলে পড়িতেছিল। এই কামাই করিবার সংকল্পটা তাহার মনের মধ্যে সুধা বর্ষণ করিল এবং মুহূর্তের মধ্যে বিকল দেহটাকে সবল করিয়া তুলিল। সে প্রফুল্লমুখে উঠিয়া বসিয়া তামাকের জন্য হাঁকাহাঁকি করিতে লাগিল। ঘরে ঢুকিল সাবিত্রী। সে অনতিদূরে মেজের উপর বসিয়া পড়িয়া হাসি মুখে জিজ্ঞাসা করিল, ঘুম ভাঙল বাবু? সাবিত্রী বাসার জি এবং গৃহিণী। চুরি করিত না বলিয়া খরচের টাকা করি সমস্তই তাহার হাতে। একহারা অতি সুশ্রী গঠন, বয়স বোধ করি 21-22-এর কাছাকাছি, কিন্তু মুখ দেখিয়া যেন আরও কম বলিয়া মনে হয়। সাবিত্রী ফর্সা কাপড় পরিত এবং ঠোঁট দুটি পান ও দোক্তার রসে দিবারাত্রি রাঙ্গা করিয়া রাখিত। সে হাসিয়া কথা কহিতে যেমন জানিত, সে হাসির দামটিও ঠিক তেমনি বুঝিত। গৃহসুখ বঞ্চিত বাসার সকলের উপরেই তাহার একটা আন্তরিক স্নেহ মমতা ছিল। অথচ কেহ সুখ্যাতি করিলে বলিত, যত্ন না করলে আপনারা রাখবেন কেন বাবু? তাছাড়া বাড়ি গিয়ে গিন্নিদের কাছে নিন্দে করে বলবেন, বাসার এমন ঝি যে পেট ভরে দুবেলা খেতেও দেয় না। ও অপযশের চেয়ে একটু খাটা ভালো বলিয়া হাসি মুখে কাজে চলিয়া যাইত। বাসার মধ্যে শুধু সতীশই তাহার নাম ধরিয়া ডাকিত, যা তা পরিহাস করিত এবং যখন তখন বকশিস দিত। সতীশের উপর তাহার স্নেহটা কিছু অতিরিক্ত ছিল। সারাদিন সমস্ত কাজকর্মের মধ্যে বোধ করি এই জন্যই সে তাহার একটি চোখ এবং একটি কান এই উন্নত বলিষ্ঠ চারুদর্শন যুবকটির উদ্দেশ্যে নিযুক্ত রাখিত। বাসার সকলেই ইহা জানিত এবং কেহ কেহ সকৌতুক ইঙ্গিত করিতেও ছাড়িত না। সাবিত্রী জবাব দিত না, মুখ টিপিয়া হাসিয়া কাজে চলিয়া যাইত। সতীশ কহিল, হাঁ, ঘুম ভাঙল বলিয়াই পালিশের তলা হইতে একটা টাকা টং করিয়া ফেলিয়া দিল। সাবিত্রী টাকাটা তুলিয়া লইয়া বলিল, সকালবেলায় আবার কি আনতে হবে? সতীশ বলিল, সন্দেশ। কিন্তু আমার জন্যে নয়, এখন রেখে দাও, রাত্রে তোমার বাবুর জন্যে কিনে নিয়ে যেও। সাবিত্রী রাগ করিয়া টাকাটা বিছানার উপর ফেলিয়া দিয়া বলিল, রেখে দিন আপনার টাকা, আমার বাবু সন্দেশ খেতে ভালোবাসে না। সতীশ টাকাটা পুনরায় ফেলিয়া অনুনয়ের স্বরে কহিল, আমার মাথা খাও সাবিত্রী, এই টাকা আমাকে কিছুতেই ফিরতে পারবে না। আমি সত্যিই তোমার বাবুকে সন্দেশ খেতে দিয়েছি। সাবিত্রী মুখ ভার করিয়া বলিল, যখন তখন আপনি মেয়ে মানুষের মতো মাথার দিব্যি দেন, এ ভারী অন্যায়। বাবু টাবু আমার নেই, বাবু আমার আপনি, আপনারা। সতীশ হাসিয়া বলিল, আচ্ছা দাও টাকা, কিন্তু বলো, আমরা ছাড়া যদি আর কোনো বাবু থাকে তো তার মাথা খাই। সাবিত্রী হাসিয়া ফেলিল, বলিল, আমার বাবুকে আপনার সতীন যে মাথা খাচ্ছেন? সতীশ কহিল, আমি তার মাথা খাচ্ছি না তিনি আমার খাচ্ছেন, আমি তো বরং তাকে সন্দেশ খাওয়াচ্ছি। সাবিত্রী মুখ ফিরাইয়া হাসি দমন করিয়া হঠাৎ গম্ভীর হইয়া বলিল, চাকর দাসীর সঙ্গে এরকম করে কথা কইলে ছোট লোক প্রশ্রয় পেয়ে যায়, আর মানে না। একটু বুঝে সমঝে কথা কইতে হয় বাবু, নইলে লোকেও নিন্দা করে। বলিয়া টাকাটা তুলিয়া লইয়া সে ঘরের বাহির হইয়া গেল। কিন্তু অনতিকাল পরেই ফিরিয়া আসিয়া বলিল, আজ এবেলা কি রান্না হবে? রন্ধনশালা সম্পর্কীয় যাবতীয় ব্যাপারে সতীশ যে একজন গুণী লোক সে পরিচয় সাবিত্রী পূর্বেই পাইয়াছিল। সেই জন্য প্রত্যহ সকালবেলা একবার করিয়া আসিয়া সতীশের হুকুম লইয়া যাইত এবং নিজে দাঁড়াইয়া থাকিয়া বামুন ঠাকুরের দ্বারা সমস্তটুকু নিখুঁত করিয়া সম্পন্ন করাইয়া লইত। ইতিমধ্যে চাকর তামাক দিয়া গিয়াছিল। সতীশ আরেকবার কাত হইয়া শুইয়া পড়িয়া বলিল, যা খুশি। সাবিত্রী বলিল, আবার রাগও আছে যে। সতীশ দেওয়ালের দিকে মুখ ফিরাইয়া তামাক টানিতে টানিতে বলিল, পুরুষ মানুষ, রাগ থাকবে না? আজ আমি খাবও না। সাবিত্রী বলিল, আর কোথাও জুটেছে বোধ হয়, কিন্তু সে যাই হোক সতীশবাবু, স্কুলে আপনাকে যেতেই হবে তা বলে রাখছি। এই অল্পকালের মধ্যেই নিয়মিত স্কুলে যাওয়া ব্যাপারটা পুনরায় সতীশকে বোঝার মতো চাপিয়া ধরিতেছিল এবং নানা ছলে নানা উপলক্ষে সে যে কামাই করিতে শুরু করিয়াছিল সাবিত্রী তাহা লক্ষ্য করিয়া দেখিতেছিল। আজ সেই ছলনার পুনরাবৃত্তির সূত্রপাতেই সে টের পাইল। সতীশ ধর্মর করিয়া উঠিয়া বসিয়া কৃত্রিম ক্রোধের স্বরে বলিল, শুভকর্মের গোড়াতেই টুকুনা বলছি। সাবিত্রী কহিল, তা তো বলবেন,
কিন্তু এন্ট্রান্স পাশ করতে 24 বছর কেটে গেল। এই ডাক্তারি পাশ করতে 64 বছর কেটে যাবে যে। সতীশ রাগতভাবে বলিল, মিথ্যে কথা বলো না সাবিত্রী, আমি এন্ট্রান্স পাশ করিনি। সাবিত্রী হাসিয়া উঠিল, বলিল, এটাও করেননি? সতীশ ঘাড় নাড়িয়ে বলিল, না, হিংসুটে মাস্টারগুলো আমাকে পাশ করতে যেতেই দেয়নি। সাবিত্রী এবার মুখে কাপড় দিয়ে হাসিতে লাগিল। তারপরে বলিল, তবে এটা হবে কি? কোনটা? এই ডাক্তারিটা? সতীশ খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, আচ্ছা সাবিত্রী, গাদার মতো লোকগুলো এক্সামিন পাশ করে কি করে বলতে পারো? সাবিত্রী হাসি চাপিয়া বলিল, গাদার মতন, কিন্তু গাদা নয়। যারা ঠিক গাদা তারা পারে না। সতীশ ব্যস্তভাবে দরজার বাহিরে গলা বাড়াইয়া একবার দেখিয়া লইল, পরক্ষণে স্থির হইয়া বসিয়া একটু গম্ভীর হইয়া বলিল, কেউ যদি শোনে তো সত্যিই নিন্দে করবে। আমার মুখের সামনে দাঁড়িয়ে আমাকে গাদা বলছো, এর কোনো কৈফিয়তই দেওয়া চলবে না। হায় রে, কর্মদোষে আজ সাবিত্রী বাসার দাসী। তাই সে এই আঘাতটুকু সহ্য করিয়া লইয়া বলিল, তা বটে, বলিয়াই ধীরে ধীরে বাহির হইয়া গেল। সতীশ আরেকবার অলসের মতো বিছানায় শুইয়া পড়িল। তাহার মনের মধ্যে কর্মহীন সারা দিনের যে ছবিটা উজ্জ্বল হইয়া উঠিতেছিল, সাবিত্রীর কথার ঘায়ে তাহার অনেকটাই মলিন হইয়া গেল, এবং যে ব্যথাটুকু বহন করিয়া সাবিত্রী নিজে চলিয়া গেল, তাহাও তাহার ছুটির আনন্দকে বাড়াইয়া দিয়া গেল না। এবং যদিচ সে মনে মনে বুঝিল আজ আর কামাই করিয়া লাভ হইবে না, তত্রাছ কিছুই না করিবার লোভও সে ত্যাগ করিতে না পারিয়া অলস বিরক্ত মুখে বিছানাতেই পড়িয়া রহিল। কিন্তু যথাসময়ে স্নানের জন্য তাগিদ পড়িল। সতীশ উঠিল না, বলিল, তাড়াতাড়ি কি, আমি আজ তো বার হব না। সাবিত্রী ঘরে ঢুকিয়া কহিল, সে হবে না, আপনাকে স্কুলে যেতেই হবে। যান, আপনি স্নান করে খেয়ে নিন। সতীশ বলিল, তোমাকে কি আমার অচিবহাল করা হয়েছে যে এমন করে পিড়াপিড়ি লাগিয়েছ? আজ আমি পাদমেকং ন গচ্ছামি। সাবিত্রী একটুখানি হাসিল, বলিল, না জানতো স্নান করে খেয়ে নিন। আপনার কুড়েমিতে দাসী চাকরে কষ্ট পায়, সেটা দেখতে পান না? সতীশ বলিল, এ কীরকম দাসী চাকর যে 9টা বাজতে না বাজতে কষ্ট পায়? না, এ বাসা আমাকে বদলাতেই হবে, না হলে শরীর টিকবে না দেখছি। সাবিত্রী হাসিয়া ফেলিল, বলিল, তাহলে আমাকেও বদলাতে হবে। কিন্তু বলিয়া ফেলিয়া সে তাড়াতাড়ি নিজের কথাটা চাপা দিয়ে বলিয়া উঠিল, ততক্ষণে কিন্তু আপনাকে এই বাসার নিয়মেই মেনে চলতে হবে, স্কুলেও যেতে হবে। নিন, উঠুন, বেলা হয়ে যাচ্ছে। বলিয়াই সতীশের ধুতি ও গামছা স্নানের ঘরে রাখিয়া আসিতে দ্রুত পদে বাহির হইয়া গেল। সতীশ প্রত্যহ নিয়মিত সান্ধ্যান্নে করিত। আজ সে স্নান করিয়া আসিয়া পূজার আসনে বসিয়া দেরি করিতে লাগিল। সাবিত্রী 2-3 বার আসিয়া দেখিয়া গিয়া দরজার বাহির হইতে ডাকিয়া বলিল, আর কেন, বারাবার ঠান্ডা হয়ে গেল যে। স্কুলে যেতে হবে না আপনাকে, দয়া করে 2টি খেয়ে নিয়ে আমাদের মাথা কিনুন। সতীশ আরও মিনিট 5 নিঃশব্দে বসিয়া থাকিয়া দাঁড়াইয়া উঠিয়া বলিল, পূজা আহ্নিকের সময় গোলমাল করলে কি হয় জানো? সাবিত্রী বলিল, কোষাকুষি সামনে নিয়ে ছল করলে কি হয় জানেন? সতীশ চোখ কপালে তুলিল, ছল করছিলাম? কক্ষণও না। সাবিত্রী কি একটা বলিতে গিয়া চাপিয়া গেল। তারপরে বলিল, তা আপনিই জানেন, কিন্তু আপনারও তো অন্যদিন এত দেরি হয় না। যান, ভাত দেওয়া হয়েছে, বলিয়া চলিয়া গেল। আজ শীতের মধুর মধ্যাহ্নে বাসা নির্জন নিস্তব্ধ। এই বাসার সকলেই কেরানি, তাহারা অফিসে গিয়াছেন, বামুন ঠাকুর বেড়াইতে গিয়াছে, বেহারি বাজার করিতে গিয়াছে। সাবিত্রীরও কোনো সারা শব্দ পাওয়া যায় না। সতীশ নিজের ঘরে প্রথমে দিবানিদ্রার মিথ্যা চেষ্টা করিয়া এইমাত্র উঠিয়া বসিয়া যা তা ভাবিতেছিল। তাহার শিয়রের দিকের জানালাটা বন্ধ ছিল, সেটা খুলিয়া দিয়া সম্মুখের খোলা ছাদের দিকে চাহিয়াই তৎক্ষণাৎ বন্ধ করিয়া ফেলিল। ছাদের এক প্রান্তে বসিয়া সাবিত্রী চুল শুকাইতেছিল এবং ঝুঁকিয়া পড়িয়া কি একটা বই দেখিতেছিল। জানালা খোলা দেওয়ার শব্দে সে চকিত হইয়া মাথার উপরে আঁচল তুলিয়া দিয়া উঠিয়া দাঁড়াইয়া দেখিল জানালা বন্ধ হইয়া গিয়াছে। অনতিকাল পরে সে ঘরে ঢুকিয়া বলিল, বাবু, ডাকছিলেন আমাকে? সতীশ বলিল, না, ডাকিনি তো। আপনার পান, জল আনবো? সতীশ মাথা নাড়িয়া বলিল, আনো। সাবিত্রী পান জল আনিয়া বিছানার কাছে রাখিয়া দিয়া ঘরের সমস্ত দরজা জানালা একে একে বেশ করিয়া খুলিয়া দিয়া মেজের উপর বসিয়াই বলিল, যাই, আপনার তামাক সেজে আনি। সতীশ জিজ্ঞাসা করিল, বেহারি কোথায়? বাজারে গেছে।
বলিয়া সাবিত্রী চলিয়া গেল এবং ক্ষণকাল পরে তামাক সাজিয়া আনিয়া হাজির করিয়া খোলা দরজার সম্মুখে বসিয়া পড়িয়া হাসি মুখে বলিল, আজ মিথ্যে কামাই করলেন। সতীশ কহিল, এইটাই সত্যি, আমার ধাতটা কিছু স্বতন্ত্র, তাই মাঝে মাঝে এরকম না করলে অসুখ হয়ে পড়ে। তাছাড়া আমি রীতিমতো ডাক্তার হতেও চাইনি। অল্প স্বল্প কিছু কিছু শিখে নিয়ে আমাদের দেশের বাড়িতে ফিরে গিয়ে একটা বিনি পয়সা ডাক্তারখানা খুলে দেব। চিকিৎসার অভাবে দেশের গরিব দুঃখীরা ওলাওটাই উজাড় হয়ে যায়। তাদের চিকিৎসা করাই আমার উদ্দেশ্য। সাবিত্রী বলিল, বিনা পয়সার চিকিৎসায় বুঝি ভালো শেখার দরকার নেই? ভালো ডাক্তার কেবল বড় লোকের জন্যে, আর গরিবের বেলায় হাতুড়ে। কিন্তু তাই বা হবে কি করে? আপনি চলে গেলে বিপিনবাবুর ভারী মুশকিল হবে যে। বিপিনবাবুর উল্লেখে সতীশ লজ্জিত হইয়া বলিল, মুশকিল আবার কি? আমার মতো বন্ধু তার ঢের জুটে যাবে। তাছাড়া ওখানে আমি আর যাইনি। সাবিত্রী আশ্চর্য হইয়া বলিল, যান না? তাহলে আর ওকে গান বাজনা শেখায় কে? সতীশ অত্যন্ত বিরক্ত হইয়া বলিল, গান বাজনা বুঝে আমি শেখাই? সাবিত্রী বলিল, কি জানি বাবু, লোকে তো বলে। কেউ বলে না, এ তোমার বানানো কথা। আপনাকে বিপিনবাবুর মোসাহেব বলে, এও বুঝি আমার বানানো কথা? কথা শুনিয়া সতীশ আগুন হইয়া উঠিল। তাহার কারণ ছিল, বিপিনের সহিত ঘনিষ্ঠ সংযোগ বাহিরের লোকের সমালোচনার বিষয় হইলে সেই সমালোচনার ফল সাধারণত কি দাঁড়ায় ইহা সে বিদিত ছিল। কলিকাতাবাসী বিপিনের সাংসারিক অবস্থা ও তাহার আমোদ প্রমোদের অপর্যাপ্ত শ্বাস সরঞ্জামের মাঝখানে প্রবাসী সতীশের স্থানটা লোকের চোখে যে নিচে নামিয়াই পড়িবে, সতীশের অন্তরস্থ এই উৎকণ্ঠিত সংশয় সাবিত্রীর তীক্ষ্ণ ঘায়ে একেবারে উগ্রমূর্তি ধরিয়া বাহিরে আসিয়া পড়িল। সে দুই চোখ দীপ্ত করিয়া গর্জিয়া উঠিল, কি? আমি মোসাহেব? কে বলে শুনি? সাবিত্রী মনে মনে হাসিয়া বলিল, কার নাম করব বাবু? যাই রাকালবাবুর বিছানাটা রোদে দিয়ে আসি। বিছানা থাক, নাম বল। সাবিত্রী হাসিয়া বলিল, কুমুদিনী। সতীশ বিস্মিত হইয়া বলিল, তাকে তুমি জানলে কি করে? সাবিত্রী বলিল, তিনি আমাকে কাজ করবার জন্য ডেকে পাঠিয়েছিলেন। তোমাকে? সাহস তো কম নয়। তুমি কি বললে? এখনো বলিনি, ভাবছি। বেশি মাইনে, কম কাজ, তাই লোভ হচ্ছে। সতীশের চোখ দিয়া অগ্নি স্ফুলিঙ্গ বাহির হইতে লাগিল। সে বলিল, এ বিপিনের মতলব। তোমার নাম সে প্রায়ই করে বটে। সাবিত্রী হাসি চাপিয়া বলিল, করেন? তাহলে বোধ করি আমাকে মনে ধরেছে। সতীশ সাবিত্রীর মুখের প্রতি ক্রূর দৃষ্টিক্ষেপ করিয়া বলিল, ধরাচ্ছি। 100 টাকা ফাইন দিয়ে অবধি লোকজনকে আর চাপকায়নি। আবার দেখছি কিছু দিতে হলো। আচ্ছা, তুমি যাও। সাবিত্রী চলিয়া গেল। রাখালের বিছানাগুলি রৌদ্রে দিয়া তাড়াতাড়ি ফিরিয়া আসিয়া জানালার ফাঁক দিয়া দেখিল সতীশ জামা গায়ে দিয়াছে এবং বাক্স খুলিয়া একতারা নোট লুকাইয়া পকেটের মধ্যে লইতেছে। সাবিত্রী দুই চৌকাটে হাত দিয়া পথরোধ করিয়া বলিল, কোথায় যাওয়া হবে? কাজ আছে, পথ ছাড়ো। কী কাজ শুনি? সতীশ ক্রুদ্ধ হইয়া বলিল, সরো। সাবিত্রী সরিল না। হাসিয়া বলিল, ভগবান আপনাকে কোনো গুণ থেকে বঞ্চিত করেননি দেখছি। ইতিপূর্বে জরিমানা দেওয়াও হয়ে গেছে। সতীশ ভ্রু কুঞ্চিত করিল, কথা কহিল না। সাবিত্রী কহিল, এ তো আপনার ভারী অন্যায়। কোথায় কাজ করি না করি আমার ইচ্ছে, আপনি কেন বিবাদ করতে চান? সতীশ বলিল, বিবাদ করি না করি আমার ইচ্ছে, তুমি কেন পথ আটকাও? সাবিত্রী হাত জোর করিয়া বলিল, আচ্ছা, একটু সবুর করুন, আমি এলে যাবেন। সতীশ ফিরিয়া গিয়া খাটের উপর বসিতেই সাবিত্রী বাহিরে আসিয়া খট করিয়া দরজায় শিকল তুলিয়া দিয়া জানালা দিয়া আস্তে আস্তে বলিয়া গেল, শান্ত না হলে দৌড় খুলব না, নিচে চললুম। বলিয়া সে সত্যই নিচে নামিয়া গেল। বাহিরে যাইতে না পারিয়া সতীশ খানিকক্ষণ চুপ করিয়া বসিয়া থাকিয়া গায়ের জামাটা মাটিতে ছুঁড়িয়া ফেলিয়া দিয়া চিত হইয়া শুইয়া পড়িল। বিপিনের সহিত তাহার আলাপ এলাহাবাদে। কলিকাতায় আসিয়া ইহা যথেষ্ট ঘনীভূত হইলেও এই বাসার মধ্যে তাহার যখন তখন আসা যাওয়াটা যে বাড়াবাড়িতে দাঁড়াইতেছিল ইহা সে নিজেও লক্ষ্য করিতেছিল। আজ সাবিত্রীর কথায় সেই হেতুটা একেবারে সুস্পষ্ট হইয়া উঠিল। সতীশের বন্ধু বলিয়া এবং বড়লোক বলিয়া এ বাসায় তাহার যথেষ্ট সম্ভ্রম ছিল। সতীশের অনুপস্থিতিতেও তাহার আদর যত্নের ত্রুটি না হয় এ ভার সতীশ নিজেই সাবিত্রীর উপরে দিয়াছিল। এই খাতির যত্ন বিপিনবাবু যে পুরা মাত্রায় আদায় করিয়া লইতেছিলেন এ সংবাদ বাসায় ফিরিয়া আসিয়া সতীশ যখন তখন পাইতেছিল। নিজের মনের এই সরল উদারতার তুলনায়
বিপিনের এই কদাখার লুব্ধতা গভীর কৃতজ্ঞতার মতো আজ তাহাকে বিধিল এবং সমস্ত নিমন্ত্রণ আমন্ত্রণ সৌহার্দ্য ঘনিষ্ঠতা এক মুহূর্তে তাহার কাছে বিষ হইয়া গেল। বাহ্যত সে চুপ করিয়া পড়িয়া রহিল বটে, কিন্তু মর্মান্তিক আক্রোশ পিঞ্জরাবদ্ধ হিংস্র পশুর মতো ক্রমাগত তাহার অন্তরের মধ্যে একোন ওকোন করিতে লাগিল। ঘণ্টাখানেক পরে ফিরিয়া আসিয়া সাবিত্রী জানালার বাহির হইতে আস্তে আস্তে বলিল, রাগ পড়ল বাবু? সতীশ জবাব দিল না। দৌড় খুলিয়া সাবিত্রী ঘরে আসিয়া দাঁড়াইল, বলিল, আচ্ছা এ কি অত্যাচার বলুন তো? সতীশ কোনো দিকে না চাহিয়া জিজ্ঞাসা করিল, কিসের অত্যাচার? সাবিত্রী বলিল, সকলেই নিজের ভালো খোঁজে, আমিও কোথাও যদি একটু ভালো কাজ পাই, আপনি তাতে বাদ সাধেন কেন? সতীশ উদাসভাবে বলিল, বাদ সাধব কেন? তোমার ইচ্ছে হলে যাবে বই কি। সাবিত্রী কহিল, অথচ আমার নতুন মনিবটিকে মারধর করবার আয়োজন করছেন। সতীশ উঠিয়া বসিয়া বলিল, তুমি কি করতে সাবিত্রী? তোমার জিনিসটি যদি কেউ ভুলিয়ে নিয়ে যায়? কিন্তু আমি কি আপনার জিনিস? বলিয়া সাবিত্রী ফিক করিয়া হাসিয়া ফেলিল। সতীশ লজ্জিত হইয়া বলিল, ধুর, তা নয়, কিন্তু। সাবিত্রী বলিল, কিন্তুতে আর কাজ নেই, আমি যাব না। সতীশের পিরানটা মাটিতে লুটাইতেছিল। সাবিত্রী তুলিয়া লইয়া পকেট হইতে নোটগুলি বাহির করিয়া ফেলিল। বাক্সে চাবি লাগানোই ছিল। নোটগুলি ভিতরে রাখিয়া চাবি বন্ধ করিয়া চাবি নিজের রিংয়ে পরাইতে পরাইতে বলিল, আমার কাছে রইল, টাকার আবশ্যক হলে চেয়ে নেবেন। সতীশ বলিল, যদি চুরি করো? সাবিত্রী সে কথায় হাসিয়া আঁচল বাঁধা চাবির গোছা ঝনাত করিয়া পিঠের উপর ফেলিয়া দিয়ে বলিল, আমি চুরি করলে আপনার গায়ে লাগবে না। সতীশ সাবিত্রীর মুখের পানে ক্ষণকাল স্থির দৃষ্টিতে চাহিয়া রহিল। সেই ক্ষণিকের দৃষ্টিতে সে কি দেখিতে পাইল সেই জানে। চমকিয়া বলিয়া উঠিল, সাবিত্রী, তোমাদের বাড়ি কোন দেশে? বাংলাদেশে। তার বেশি আর বলবে না? না। বাড়ি কোথায় না বলো, কিন্তু কি জাত বলো? সাবিত্রী একটুখানি হাসিয়া বলিল, তাই বা জেনে কি হবে? হাতে ভাত খাবেন না তো? সতীশ ক্ষণকাল ভাবিয়া কহিল, সম্ভব নয়, কিন্তু জোর করে একেবারে না বলতেও পারিনি। সাবিত্রী তাহার দুই আয়ত উজ্জ্বল চক্ষু সতীশের মুখের উপর নিবদ্ধ করিয়া মুহূর্তকাল পরে হাসিয়া উঠিল। ছেলে মানুষের মতো মাথা নাড়িয়া কণ্ঠস্বরে অনির্বচনীয় সোহাগ ঢালিয়া দিয়া বলিল, না বলতে পারেন না কেন বলুন তো? অকস্মাৎ সতীশের মাথায় যেন ভূত ছাপিয়া গেল। তাহার বুকের রক্ত তোলপাড় করিয়া উঠিল। সে তৎক্ষণাৎ গাঢ়স্বরে বলিয়া ফেলিল, কেন জানি নে সাবিত্রী, কিন্তু তুমি রেঁধে দিলে খাবো না বলা আমার পক্ষে শক্ত। শক্ত? আচ্ছা, সে একদিন দেখা যাবে। ওই যা, রাখালবাবুর পাশ বালিশটা রোদে দিতে ভুলেছি, বলিয়া চক্কের নিমেষে সে ঘরের বাহির হইয়া গেল। একটা কথা শুনে যাও সাবিত্রী, বলিয়া সহসা সতীশ সম্মুখে ঝুঁকিয়া পড়িয়া হাত বাড়াইয়া তাহার অঞ্চলের ক্ষুদ্র এক প্রান্ত ধরিয়া ফেলিল। সাবিত্রী দুই চক্ষে বিদ্যুৎ বর্ষণ করিয়া, ছি, আসছি বলিয়া এক টান মারিয়া নিজেকে মুক্ত করিয়া লইয়া দ্রুতপদে অদৃশ্য হইয়া গেল। হঠাৎ কি যেন একটা কাণ্ড ঘটিয়া গেল। তাহার এই অকস্মাৎ সত্রাস পলায়ন, এই চাপা গলায় আসছি, এই চোখের বিদ্যুৎ বজ্রাগ্নির মতো সতীশের সমস্ত দুর্বুদ্ধিকে এক নিমেষে পুরাইয়া ভস্ম করিয়া ফেলিল। কুৎসিত লজ্জার ধিক্কারে তাহার সমস্ত শরীর শূলবিদ্ধ সর্পের মতো গুটাইয়া গুটাইয়া উঠিতে লাগিল। তাহার মনে হইল ইহ জন্মে সে আর সাবিত্রীকে মুখ দেখাইতে পারিবে না, এবং পাছে কোনো প্রয়োজনে সে আবার আসিয়া পড়ে, এই আশঙ্কায় সে তৎক্ষণাৎ একখানা র্যাপার টানিয়া লইয়া ঝড়ের বেগে বাহির হইয়া পড়িল। ৩-৪টা সিটি বাকি থাকিতে সতীশ উপর হইতে সাবিত্রীর গলা আবার শুনিতে পাইল। সে রান্নাঘর হইতে ছুটিয়া আসিয়া মুখ বাড়াইয়া ডাকিয়া বলিতেছিল, একেবারে খাবার খেয়ে বেড়াতে যান বাবু, নইলে ফিরে আসতে দেরি হলে সমস্ত নষ্ট হয়ে যাবে। কিন্তু যেন শুনিতেই পাইল না। এইভাবে সতীশ ঊর্ধ্বশ্বাসে বাহির হইয়া গেল। পরদিন সকালবেলা সাবিত্রী যখন রান্নার কথা জিজ্ঞাসা করিতে আসিল, সতীশ আস্তে আস্তে বলিল, কিছু মনে করো না সাবিত্রী। সাবিত্রী বিস্ময়ের স্বরে প্রশ্ন করিল, কি মনে করব না? সতীশ ঘাড় হ্যাট করিয়া চুপ করিয়া রহিল। সাবিত্রী মৃদু হাসিয়া বলিল, বেশ, যা হোক, আমার সময় নেই। কি রান্না হবে বলুন? আমি জানি নে, তোমার যা ইচ্ছে। আচ্ছা বলিয়া সাবিত্রী চলিয়া গেল। দ্বিতীয় প্রশ্ন করিল না। ঘণ্টা 2 পরে ফিরিয়া আসিয়া বলিল, কি কাণ্ড বলুন তো, আজও পাদমেকং ন গচ্ছামি নাকি? সতীশ চুপ করিয়া রহিল।
সাবিত্রী বলিল, 9টা বেজে গেছে যে। সময় উত্তীর্ণ হইবার সংবাদে সতীশ লেশমাত্র উদ্বেগ প্রকাশ না করিয়া বলিল, বাজুগ্যে, আমার আর ভালো লাগছে না। এই সকল অন্যায় আলস্য, বৃথা সময় নষ্ট সাবিত্রী একেবারে দেখিতে পারিত না। তাই সে কিছুদিন হইতেই ভিতরে ভিতরে ক্রুদ্ধ এবং অসহিষ্ণু হইয়া উঠিতেছিল। একটু রুক্ষস্বরে প্রশ্ন করিল, বলি, কি ভালো লাগছে না? পড়তে যাওয়া? সতীশ নিজেও মনে মনে বিরক্ত হইয়া উঠিতেছিল, জবাব দিল না। তাহার মুখের পানে চাহিয়া সাবিত্রী ইহা বুঝিল এবং ক্ষণকাল মৌন থাকিয়া কণ্ঠস্বর মৃদু করিয়া বলিল, লেখাপড়া ভালো লাগছে না? এখন ভালো লাগছে বুঝি মেয়ে মানুষের আঁচল ধরে টানাটানি করা? যান আপনি স্কুলে, অনর্থক বাসায় বসে থেকে উপদ্রব করবেন না। তাহার তিরস্কারের মধ্যে যদিচ আন্তরিক স্নেহ ও একান্ত মঙ্গলেচ্ছা ব্যতীত আর কিছুই ছিল না, কিন্তু কথার ভঙ্গিটা সতীশের সর্বাঙ্গে যেন বিচুটি মাখাইয়া দিল। দেখিতে দেখিতে চোখ মুখ তাহার ক্রোধে রাঙা হইয়া উঠিল। বলিল, যা মুখে আসে তাহাই যে বলো দেখছি। প্রশ্রয় পেলে শুধু কুকুরই মাথায় ওঠে না, মানুষকেও মনে করে দিতে হয়। এই যে গালিগালাজ। সাবিত্রী মুহূর্তকাল চুপ করিয়া থাকিয়া কণ্ঠস্বর আরও নত করিয়া বলিল, হয় বই কি সতীশবাবু, না হলে আপনাকেই বা মনে করে দিতে হবে কেন? এটা ভদ্রলোকের বাসা, বৃন্দাবন নয়। বলিয়াই দ্রুতপদে বাহির হইয়া গেল। দুঃসহ বিস্ময়ে সতী স্তম্ভিত হইয়া রহিল। সাবিত্রী যে তাহাকে এমন করিয়া বিদিতে পারে এ কথা সে তো মনে স্থান দিতেও পারিত না। কতক্ষণ একভাবে বসিয়া থাকিয়া হঠাৎ সে উঠিয়া দাঁড়াইল এবং কোনো মতে স্নানাহার সম্পন্ন করিয়া লইয়া পরিবার ছলে বাহির হইয়া গেল। সেদিন সমস্ত দিন ধরিয়া তাহার অপমানাহত ক্ষুব্ধ চিত্ত তাহার প্রবৃত্তিকে শাসন করিতে লাগিল এবং যতই সে নিজের এই অভাবনীয় অদ্ভুত ব্যবহারের কোনো তাৎপর্য খুঁজিয়া পাইল না, ততই তাহার মনের মধ্যে একটা কথাই বারংবার আনাগোনা করিয়া দাগ কাটিতে লাগিল। কেন যে সে আঁচল ধরিয়াছিল, কি কথা তাহার বলিবার ছিল, এবং সাবিত্রী অমন করিয়া পলাইয়া না গেলে সে কি বলিত, কি করিত, তাহার অপদস্থ ক্রুদ্ধ অন্তঃকরণ নিরন্তর এই সমস্ত তিক্ত প্রশ্নে সাবিত্রীর অপেক্ষাও তাহাকে অধিকতর নিষ্ঠুরভাবে অবিশ্রাম বিদিতে লাগিল। এমনি করিয়া সারা দিন সে নিজের অস্ত্রে নিজে ক্ষতবিক্ষত হইয়া দিন শেষে গঙ্গার ধারে আসিয়া উপস্থিত হইল এবং কোনো মতে খেয়ার মাঝিদের বিনীত আক্রমণ এড়াইয়া নির্জীবের মতো একখণ্ড পাথরের উপর গিয়া বসিয়া পড়িল। কাল যখন সাবিত্রীর কাছে মনের দুর্বলতা হঠাৎ প্রকাশ হইয়া পড়ায় লজ্জায় বাসা হইতে ঊর্ধ্বশ্বাসে পলাইয়াছিল, তখন সে লজ্জার মধ্যে কেমন করিয়া যেন একটু মাধুর্য মিশিয়াছিল, কে যেন আড়ালে থাকিয়া অংশ লইয়াছিল। কিন্তু আজ সাবিত্রীর বিদ্রুপের বহ্নিতে সেই রসের লেশটুকু পর্যন্ত শুকাইয়া গিয়া নিঃসঙ্গ লজ্জা একেবারে শুষ্ক কঠিন হইয়া তাহার বুকের মধ্যে আর হইয়া বাঁধিল। সেদিন তাহার আত্মসম্ভ্রম শুধু মাথা হেঁট করিয়াছিল, আজ তাহার ঘাড় ভাঙিয়া পড়িল। আবার সবচেয়ে বাজিতে লাগিল এই দুঃখটা যে এই স্ত্রী লোকটিকে সে যতদিন যত পরিহাস করিয়াছে তাহার সমস্তই আজ একটা কদর্থ করা হইবে। কাল সকালবেলা পর্যন্ত সত্যই যে তাহার পরিহাসের মধ্যে রহস্য ভিন্ন দ্বিতীয় অর্থ ছিল না। নির্জন মধ্যাহ্নের ওইটুকু অসংযমের পরে সে কথা তো মুখে আনিবারও আর পত্র রহিল না। আসক্তি যে বহুদিন হইতে লুকাইয়া অপেক্ষা করিয়াছিল না, এ কথা তো সাবিত্রী কোনো মতেই বিশ্বাস করিবে না। সে বলিবে, এর মনে এই ছিল, কিন্তু তাহার মনে তো কিছুই ছিল না। এই সত্যটা বুঝাইয়া বলিবার সময় সুযোগ তাহার কবে মিলিবে? সে সৎ ছেলে নয়, সে লজ্জাও তাহার খুব বেশি ছিল না, কিন্তু ভণ্ডামের অপবাদ সহ্য করিবে সে কি করিয়া? সে মনে মনে বলিল, যদি চোর, তবে চোরের মতো শীতকাঠি হাতেই ধরা পড়িল না কেন? সাবিত্রী যেন মনে মনে হাসিয়া বলিবে, এই সাধু জটা কমণ্ডলু পিঠে বাঁধিয়া ত্রিশূল দিয়া শীত করিতেছিল, ধরা পড়িয়াছে। এই অপবাদের কল্পনা তাহাকে দগ্ধ করিতে লাগিল। এমনিভাবে বসিয়া কখন যে রাত্রি বাড়িয়া উঠিল সে জানিতে পারিল না। কখন ভাটা শেষ হইয়া জোয়ারের জল পায়ের কাছে উঠিয়াছে, কখন কলিকাতার অন্ধ্ররন্ধ্র ঘেঁষের আলোয় উজ্জ্বল হইয়া উঠিয়াছে, কখন মাথার উপরে আকাশ কালো হইয়া নক্ষত্র ফুটিয়াছে, কিছুই সে টের পায় নাই। শীতের জোলো হাওয়ায় তাহার শীত করিতে লাগিল এবং ওপারের চটকলের ঘড়িতে 12টা বাজিয়া গেল। তখন সতীশ উঠিয়া পড়িয়া বাসার অভিমুখে চলিল। এই সময়টায় কিছুক্ষণের জন্য বোধ করি সে তাহার কাল্পনিক আশঙ্কাটা ভুলিয়াছিল, কিন্তু চলিতে চলিতে বাসার দূরত্ব যতই হ্রাস পাইতে লাগিল, মন তাহার পুনর্বার সেই অনুপাতেই ছোট হইয়া আসিতে লাগিল।
অবশেষে গলির মোড়ের কাছে আসিয়া পা আর উঠে না। এমনি হইল। ধীরে ধীরে কোনো মতে সে বাসার দরজার সম্মুখে আসিয়া চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। বাসা নিস্তব্ধ, কোথাও কেহ যে জাগিয়াছে এমন মনে হইল না। এবং যদিচ সে জানিত এত রাত্রে সাবিত্রী নিশ্চয়ই ঘরে ফিরিয়া গেছে, তথাপি দ্বারে ঘা দিতে শব্দ করিতে সাহস হইল না। ভয় করিতে লাগিল, পাছে সেই আসিয়া দৌড় খুলিয়া দেয়। ঠিক এমনি সময়ে কবাট আপনি খুলিয়া গেল। এক মুহূর্ত সতীশ কথা কহিতে পারিল না। তাহার পরে বলিল, কে, বেহারি? হাঁ বাবু। সকলের খাওয়া হয়ে গেছে? হয়েছে। ঝি চলে গেছে? আজ্ঞে হাঁ, আমাকে বসে থাকতে বলে এই মাত্র গেল। শুনিয়া সতীশ বাঁচিয়া গেল। খুশি হইয়া তাকে দরজা বন্ধ করিতে বলিয়া প্রফুল্ল মুখে উপরে উঠিয়া গেল। বেহারি আসিয়া বলিল, বাবু আপনার খাবার। খাবার থাক বেহারি, আমি খেয়ে এসেছি। বেহারি বলিল, আপনার পান জল ওই টেবিলের উপর আছে। আচ্ছা তুই শুগে যা। বেহারি চলিয়া গেলে সতীশ বিছানায় শুইয়া পড়িল এবং তৎক্ষণাৎ ঘুমাইয়া পড়িল। কলহ করিয়া অবধি সাবিত্রীর মন ভালো ছিল না। সতীশ তাহাকে কটূক্তি করিলেও ফিরাইয়া বলা যে তাহার উচিত হয় নাই, এই অনুতাপ তাহাকে সমস্ত দুপুরবেলাটা ক্লেশ দিয়াছিল। তাই সন্ধ্যার পরে কোনো এক সময়ে নিবৃতে ক্ষমা ভিক্ষা করিয়া লইবার আশায় অপেক্ষা করিতে করিতে যখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গেল, তখন তাহার আশা আশঙ্কায় পরিণত হইতে লাগিল। সে জানিত এই কলিকাতায় বিপিন ভিন্ন সতীশের যাইবার স্থান নাই। তাই সর্বাগ্রে ভয় হইল, পাছে সে সেই দলেই মিশিয়া থাকে। ক্রমশ রাত্রি বাড়িতে লাগিল। সতীশ আসিল না। আর কোথাও যাইবার কথা মনে করিতে না পারিয়া সংশয় যখন বিশ্বাসে দৃঢ় হইয়া উঠিল, তখন প্রতীক্ষা করাও তাহার পক্ষে অসম্ভব হইয়া উঠিল। বস্তুত তাহার ঘৃণাবোধ হইতে লাগিল যে ক্ষমা চাহিবার জন্য সে এমন লোকেরও পথ চাহিয়াছে। তাই বেহারিকে বসিতে বলিয়া সাবিত্রী অনেক রাত্রে ঘরে ফিরিয়া গেল। ঘরে গিয়া বিছানায় পড়িয়া রহিল। চোখে ঘুম আসিল না। সমস্ত দেহটা কি এক অদ্ভুত অস্বস্তিতে প্রভাতের জন্য চটফট করিতে লাগিল। ঘরের ছোট টাইম পিসটিতে সব কটা বাজিয়া গেল। সে জাগিয়া থাকিয়া শুনিল এবং প্রভাতের জন্য আর অপেক্ষা করিতে না পারিয়া ঘোর থাকিতেই উঠিয়া পড়িয়া কাপড় ছাড়িয়া চোখে মুখে জল দিয়া বাহির হইয়া পড়িল। পথ দিয়া তখন মারোয়ারি রমণীরা দল বাঁধিয়া গান গাহিয়া গঙ্গা স্নানে চলিয়াছিল। সেই দিকে মুখ করিয়া সাবিত্রী যেই বলিল, মা গঙ্গা, গিয়ে যেন সব ভালো দেখি, তাহার ওষ্ঠাধর কাঁপিয়া উঠিয়া তপ্ত অশ্রুতে দুই চোখ ভরিয়া উঠিল এবং এই কল্পিত আশঙ্কায় সমস্ত মন পরিপূর্ণ করিয়া সে পথ দিয়া দ্রুত পদে হাঁটিতে হাঁটিতে সহস্রবার মনে মনে উচ্চারণ করিতে লাগিল, ভালো থাক, যা ইচ্ছে করুক, কিন্তু ভালো থাক। বাসায় পৌঁছিয়া ডাকাডাকির পরে বেহারি দরজা খুলিয়া দিয়েই সংবাদ দিল, সতীশবাবু অনেক রাত্রে আসিয়াছিলেন এবং কোথা হইতে খাইয়া আসিয়াছিলেন। এই সংবাদ যে প্রথমে দেওয়া প্রয়োজন এই বৃদ্ধের তাহা অজ্ঞাত ছিল না। সাবিত্রী উপরে উঠিতেছিল, থমকিয়া দাঁড়াইয়া পড়িল। ললাট কুঞ্চিত করিয়া প্রশ্ন করিল, খাননি বুঝি? না, তার খাবার তো ঢাকা পড়ে রয়েছে। সাবিত্রী শুধু একটা হুঁ বলিয়া উপরে চলিয়া গেল। তাহার দুশ্চিন্তাগ্রস্ত মন নির্ভয় হইবা মাত্রই আবার ঈর্ষায় জ্বলিয়া উঠিল। পরদিন বেলা হইলে সতীশের ঘুম ভাঙিল এবং ঘুম ভাঙিয়াই মনে হইল সাবিত্রী। ঠিক সেই মুহূর্তেই সমস্ত মুখ মেঘাচ্ছন্ন করিয়া সাবিত্রী আসিয়া দাঁড়াইল। তাহার মুখের পানে একবার মাত্র চাহিয়াই সতীশ মাথা হেঁট করিল। খানিক পরে সাবিত্রী বলিল, কি রান্না হবে জানতে এলুম। সতীশ কোনো দিকে না চাহিয়া বলিল, রোজ যা হয় তা হোক। আচ্ছা বলিয়া সাবিত্রী চলিয়া যাইতে উদ্যত হইয়াই আবার দাঁড়াইল। কহিল, লেখাপড়ার মতো বাবুরকে খাওয়া দাওয়াও আর ভালো লাগছে না। সতীশ আস্তে আস্তে বলিল, আমি খেয়ে এসেছিলাম। সে ভয়ে মিথ্যা বলিয়া ফেলিল, কিন্তু কোথায়? এ কথাও সাবিত্রী ঘৃণায় জিজ্ঞাসা করিল না। খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, আজ দুদিন ধরে আপনি পালিয়ে বেড়াচ্ছেন, কিসের ভয়ে শুনি? অসুবিধা হলে আমাকে তো জবাব দিতেই পারেন। সতীশ মুখ তুলিয়া বলিল, তোমার অপরাধ? তাছাড়া আমি তো জবাব দেবার কর্তা নই, বাসা আমার একলার নয়। সাবিত্রী বলিল, একলার হলে জবাব দিতেন বোধ হয়। আচ্ছা, আমি না হয় নিজেই যাচ্ছি। সতীশ উত্তর দিল না। মৌন হইয়া রহিল দেখিয়া সাবিত্রী মনে মনে অধিকতর জ্বলিয়া উঠিয়া বলিল, আমি গেলে আপনি খুশি হন? আপনার পায়ে পড়ি সতীশবাবু, হা না একটা জবাব দিন। তবু সতীশ নিরুত্তর হইয়া রহিল। কারণ সাবিত্রী যে এ বাসার কতখানি তাহা সে জানিত
এবং এমন করিয়া সে হঠাৎ চলিয়া গেলে কিছুই চাপা থাকিবে না। তখন সমস্ত কথাটা মুখে মুখে ঘাটাঘাটি হইতে হইতে কিরূপ জঘন্য আকার ধারণ করিবে তাহাই নিশ্চয়ই অনুমান করিয়া সে ভয় পাইয়া গেল। ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া মৃদুকণ্ঠে কহিল, আমাকে মাফ করো সাবিত্রী, যে কটা দিন আমি আছি সে কটা দিন অন্তত তুমি কোথাও যেও না। অন্য কোনো সময় হইলে সে তখনই ক্ষমা করিত, কিন্তু ইহার সম্বন্ধে সে নাকি একটা অমূলক সন্দেহ মনে মনে পোষণ করিতেছিল। তাই এই মৃদু কণ্ঠস্বরকে ছলনা কল্পনা করিয়া নির্দয় হইয়া উঠিল এবং তাহারই গলার অনুকরণ করিয়া তৎক্ষণাৎ বলিয়া ফেলিল, আপনি এত আড়ম্বর করে মাফ চেয়ে সাধু হতে চাচ্ছেন কিসের জন্যে? আমার মতো নিচু স্ত্রীলোকের আঁচল ধরে এই কি নতুন টেনেছেন যে লজ্জায় একেবারে মরে যাচ্ছেন? তার চেয়ে বাড়ি চলে যান, কলকাতা থেকে মিথ্যে নষ্ট হবেন না। লেখাপড়া আপনার কাজ নয়। যে সতী উগ্র প্রকৃতিতে কাহাকেও গ্রাহ্য করিত না, কথা সহ্য করা যাহার কোনোদিন স্বভাব নয়, সে এখন এত বড় অপমানের কথাতেও নির্বাক হইয়া রহিল। অপরাধী মন তাহার অসহ্য গুরুভারগ্রস্ত ভারবাহী জীবের মতো এমনই নিরুপায়ভাবে পথের উপরে দুমড়াইয়া পড়িয়াছিল যে সাবিত্রীর এই পুনঃ পুনঃ নিষ্ঠুর আঘাতেও সে কিছুতেই মাথা তুলিয়া দাঁড়াইতে পারিল না। সাবিত্রীর কিন্তু চমক ভাঙিয়া গেল। তাহার স্পর্ধা যে ক্রোধকেও ডিঙাইয়া গেল ইহা তাহার নিজের কানেও বাজিল। সে অনেকক্ষণ নিঃশব্দে দাঁড়াইয়া থাকিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল।